আজ আমাদের লাদাখ সিরিজের পঞ্চম পর্ব। আজ আমরা বিদায় জানাবো আরিয়ান ভ্যালিকে। ভোরের আরিয়ান ভ্যালির আলাদা সৌন্দর্য। ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকাতেই ফল ভর্তি অ্যাপ্রিকট গাছ আর ফুলেদের স্বর্গরাজ্য। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের আশপাশটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখবো বলে। হোটেল থেকে বেরিয়েই বাঁ দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওদিকে আছে কালকের দেখা সেই পান্না সবুজ রঙের লেক। ছোট্ট এই লেকটাকে হোটেলের ছাদ থেকে যতটা সুন্দর লাগছিল, সামনে থেকে দেখে বুঝলাম জায়গাটা তার থেকেও অনেক বেশি সুন্দর। সবুজ স্বচ্ছ জলের মধ্যে মাঝে মাঝেই উজ্জ্বল সোনালী রঙের ঘাস। লেকের আর পাহাড়ের মাঝে এক পাশে ছোট্ট ছোট্ট ঝুম চাষের জমি, সবুজ ফসল ফলেছে সেখানে। লেকের ধার দিয়ে বড় বড় গাছের সারি, কোথাও আবার জলের মধ্যেই গাছ হয়ে আছে। লেকের পাশেই আছে বড় রাস্তা, রাস্তার দিকের পাড়ে সাদা পাথরের বাঁধ, ঠিক যেন ঝুলনের মতো সাজানো। বড় রাস্তার আরেক পাশেই সিন্ধু নদ, আর চারিদিকটা পাহাড়ে ঘেরা। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। এবার ব্রেকফাস্টের পালা। পুরি, আলু মটর, চা, কফি, ব্রেড বাটার, ডিম সেদ্ধ, দুধ, কর্নফ্লেক্স এই ছিল মেনুতে। ব্রেকফাস্ট সেরে রুমে এসে জানলার পাশের এই বসার জায়গাটায় বসেছিলাম বেশ অনেকক্ষণ। আরিয়ান রেসিডেন্সিকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য লের উদ্দেশ্যে। তার আগে অবশ্য বেশ কিছু সাইট সিইং আছে। প্রথমেই আছে আরিয়ান ভ্যালির ভিলেজ ওয়াক। এটা অবশ্য আমাদের ট্যুর প্যাকেজে ইনক্লুডেড ছিল না। আরিয়ান ভ্যালি থেকে লে যাওয়ার পথে সাইট সিইং হিসেবে ছিল লামায়ুরু মনেস্ট্রি, মুনল্যান্ড, ম্যাগনেটিক হিল, ইন্দাস ও জাস্কার নদীর সঙ্গম আর শ্রী পাত্থার সাহিব। কিন্তু আমরা যখন কাটরা ছিলাম তখনই লাদাখের মুনল্যান্ড অঞ্চলে হরপাবান আসায় মুনল্যান্ডের অনেকটাই ধুয়ে মুছে গেছে, ভেঙে গেছে রাস্তা। সেই বিপর্যয়ের কারণে লামায়ুরু ও মুনল্যান্ড আমাদের প্রোগ্রাম থেকে বাদ পড়েছে। সেই সময়টাই আমরা ভিলেজ ওয়াকে দিচ্ছি। ঢুকছি আরিয়ান ভ্যালির গালপন গ্রামে। গাড়ি থামিয়ে পায়ে হেঁটে গ্রামের ভেতরে ঢুকতেই দেখা হলো পথের ধার দিয়ে বয়ে চলা ছোট্ট পাহাড়ি চূড়ার সাথে। পুরো গ্রামের ভেতরেই এরকম ছোট ছোট জলধারা বয়ে চলেছে। গ্রামের দুই খুদে সদস্য মায়ের সাথে যাচ্ছে শহরে। হাঁটতে হাঁটতে হঠাৎ পাকা অ্যাপ্রিকট ভরা গাছের তলায় এসে সকলে তো আনন্দে আত্মহারা। অ্যাপ্রিকট, পিচ, ওয়ালনাট গাছের ছায়ায় প্রাচীন বাড়িগুলোর গঠনশৈলী ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশ দিয়েই খরস্রোতা ঝর্ণা বয়ে চলেছে। গ্রামের শেষ প্রান্তে এক নতুন মনাস্ট্রি তৈরি হচ্ছে। এখান থেকে সিন্ধু নদের গতিপথের সুন্দর ভিউ পাওয়া যায়। এবার ফিরতে হবে। ফেরার পথে মালবহনকারী ঘোড়াদের সাথে দেখা। এগুলো আকারে সাধারণ ঘোড়ার থেকে অনেকটা ছোট। এদের মিউজ বলে। পাহাড়ি অঞ্চলে এরাই প্রধানত জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আগেই বলেছি আরিয়ান ভ্যালির মানুষদের ব্রোকপা বলা হয়। ব্রোকপাদের নিয়ে সবচেয়ে প্রচলিত দাবি হলো তারা নাকি শেষ আর্য সম্প্রদায় বা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যবাহিনীর বংশধর। তবে নৃতত্ত্ববিদ্যায় এসবের কোনো প্রমাণ নেই। এরা তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুসরণকারী। ভিলেজ ওয়াক শেষ করে সিন্ধু নদকে ডান পাশে রেখে লের উদ্দেশ্যে যাত্রা শুরু আমাদের।
এদিকের পাহাড়ে ম্যাজেন্ডা রঙের আধিক্য, আর পাহাড়ের গায়ে ঢেউ খেলানো টেক্সচার। কোথাও লাল, কোথাও হলুদ কমলা, কোথাও বেগুনি, কোথাও বা কালো। এক একটা পাহাড়ের দেওয়ালে এক এক রঙের কারুকার্য। লাদাখের পাহাড়ে এত রঙের রহস্য লুকিয়ে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে। বিভিন্ন খনিজ, ভিন্ন ভিন্ন শিলাস্তর আর ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষ মিলেই তৈরি করেছে এই রঙিন পাহাড়। তাছাড়াও লাদাখ উচ্চ পার্বত্য, শীতল মরুভূমি, খুব কম বৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই গাছপালা কম, তাই শিলার স্বাভাবিক রং বনাঞ্চলে ঢাকা পড়ে না। আরিয়ান ভ্যালির পর বড় শহর খালসি, সেখানেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। জায়গাটা বেশ বর্ধিষ্ণু, পাবলিক টয়লেট, বড় বাজার, দোকান তো আছেই, অনেক রেস্টুরেন্ট ও হোটেলও আছে। লাঞ্চের পর যতই লের দিকে এগোচ্ছি ততই আকাশে বর্ষার মেঘের ঘনঘটা বাড়ছে। 2-4 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেল। এই হলো ইন্দাস ও জাস্কার নদীর সঙ্গম। এই দুই নদীর জলের রং দুরকম। ইন্দাসের উৎপত্তি মানস সরোবর থেকে, আর জাস্কার নদী জাস্কার উপত্যকার হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। ইন্দাস সবুজাভ নীলচে, জাস্কার বাদামি ধূসর। যদিও বর্ষার জন্য দুটি নদী ঘোলাটে লাগছে। এবার এলাম গুরুদ্বারা, ভিতরে ভিডিও নেওয়া বারণ। গুরুদ্বারা দেখে পৌঁছে গেলাম ম্যাগনেটিক হিলে। যদিও ম্যাগনেটিক হিলের যে মূল আকর্ষণ ছিল সেই বিশাল বড় ম্যাগনেটিক পাথরটা গভর্নমেন্ট সরিয়ে নিয়ে গিয়েছে। এখন এখানে শুধুই কিছু ক্যাফে আর কিছু রাইড এন্টারটেনমেন্টের ব্যবস্থা। আমরা লের আউটস্কার্টে পৌঁছে গেছি। এটা পুরো মিলিটারি অঞ্চল। ঢুকে পড়লাম লে শহরে। চলে এলাম হোটেলে। দুরাত থাকবো এখানে। বেশ বড় রুম, সমস্ত রকম অত্যাধুনিক ব্যবস্থাই আছে। লেতে আমরা ছিলাম হোটেল অ্যালপাইন ভিলায়। বাথরুমও সুন্দর, 24 ঘন্টা গরম জল পাওয়া যায়। ফ্রেশ হয়ে গেলাম লে মার্কেটে। বেশ ক্লান্ত লাগছে, হোটেলে ফিরে ডিনার সেরেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ লের প্রথম সকাল আমাদের। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লে শহরের আশেপাশে কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখতে। প্রথমেই গেলাম 17 শতকে নির্মিত লে প্যালেসে, যার ছাদ থেকে পুরো লে শহর দেখা যায়। প্রাসাদের ভিতরে ইতিহাসের বহু সাক্ষ্য প্রমাণ সংরক্ষিত রয়েছে। রয়েছে লাইট এন্ড সাউন্ড শো এর ব্যবস্থা। লে প্যালেস দেখে যাচ্ছি লে শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে থিকসে মনেস্ট্রি দেখতে। অপূর্ব সুন্দর এই পথ। এটা মনেস্ট্রির কার পার্কিং এরিয়া। প্রবেশ করছি থিকসে মনেস্ট্রিতে। এখানে অনেক বিদেশি পর্যটক এসেছেন। এই মনাস্ট্রি প্রায় 11,800 ফুট উচ্চতায় অবস্থিত। 15 শতকে প্রতিষ্ঠিত এই মঠ লাদাখের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত বৌদ্ধ মঠগুলোর একটি। বৌদ্ধ সন্ন্যাসী পালদেন জ্যাংপো এই মঠ প্রতিষ্ঠা করেন। এই মনাস্ট্রিতে 12টা স্তর আছে। যত উপরে উঠবেন তত ভালো ভিউ পাওয়া যায়। সত্যি বলতে লে প্যালেসের থেকে এই মনাস্ট্রি অনেক বেশি ভালো লেগেছে আমার। এখানে একটা স্কুলও আছে। এই মনেস্ট্রি খুব ভালোভাবে সম্পূর্ণটা ঘুরে দেখতে 2 থেকে 3 ঘন্টা সময়ও কম পড়ে। উপাসনা কক্ষের স্তরে ওঠার আগে চাতালে জুতো খুলে রাখতে হয়। এখানে পূজিত হচ্ছেন মৈত্রেয় বুদ্ধ। প্রায় 2 তলা জুড়ে থাকা 15 মিটার উঁচু সোনালী রঙের বিশাল মূর্তি, তাতে অতি সূক্ষ্ম কারুকার্য করা। লাদাখের অন্যতম বড় বুদ্ধ মূর্তির একটি। প্রার্থনা কক্ষের দেওয়ালেও খুব সুন্দর রং বেরঙের বুদ্ধিস্ট মিউরাল পেন্টিং রয়েছে। একে বলে থাংকা পেন্টিং। এইসব চিত্রের মাধ্যমে বৌদ্ধ দর্শন, নৈতিক শিক্ষা, ধর্মীয় কাহিনী শেখানো হতো মানুষকে।
আমরা এখানে যে বিশাল মৈত্রেয় বৌদ্ধ মূর্তি দেখলাম, ঠিক এমনই মৈত্রেয় বৌদ্ধ মূর্তি এই সিরিজের আগের একটি পর্বেও দেখেছিলাম। মনে আছে কোন জায়গায়? মনে থাকলে উত্তরটা কমেন্টে লিখে জানাবেন। মনাস্ট্রির এক অংশে আছে রাজা ও তার ছেলের চড়তেন। এক জায়গায় দেখি কয়েকজন বৌদ্ধ ভিক্ষু বালি দিয়ে মান্ডালা আঁকছেন। এই স্যান্ড মান্ডালা শিল্পের কথা আগে অনেক শুনেছি, চোখে দেখা এই প্রথম। ওনাদের হাতের ধাতুর সরু ফানেলটির নাম চাকপুর। তাতে বিভিন্ন রঙের সূক্ষ্ম বালি ভরে অন্য একটি কাঠে দিয়ে আলতো করে টোকা দেওয়া হয়। সেই কম্পনে বালি পড়ে নিখুঁত নকশা তৈরি হয়। মহাবিশ্বের প্রতীক, ধ্যান ও আধ্যাত্মিকতার অংশ হিসাবে এই শিল্পের অনুশীলন করা হয়। আশ্চর্যের বিষয় হলো, বহুদিন ধরে নিখুঁতভাবে এই মান্ডালা তৈরি করার পর শেষ পর্যন্ত তা ইচ্ছাকৃতভাবেই ভেঙে ফেলা হয়। সেই বালি নদী বা জলধারায় বিসর্জন দেওয়া হয় জীবনের ক্ষণস্থায়িত্বের বা সবকিছু অনিত্য সেই বৌদ্ধ দর্শন তুলে ধরতে। তার পাশেই চলছে তোরমা বানানো, অনেকটা আমাদের বাঙালিদের শ্রী বানানোর মতো। এবার এলাম 3 ইডিয়টস খ্যাত রাঞ্চো স্কুলে, যদিও এটি স্কুলটির রেপ্লিকা। রাঞ্চো স্কুলের আসল নাম দ্রুপ পদ্মা কার্পো স্কুল। 3 ইডিয়টস এর কিছু স্মরণীয় দৃশ্যের ছবি আঁকা আছে দেওয়ালে দেওয়ালে পর্যটকদের ফটো তোলার জন্য। রাঞ্চো স্কুল থেকে এলাম শে প্যালেস, একসময় লাদাখের রাজাদের গ্রীষ্মকালীন রাজধানী। প্রাসাদের উপরে উঠতে উঠতে চারপাশে চোখে পড়ে সবুজ ক্ষেত, ছোট ছোট গ্রাম, পাহাড়ের সারি আর ইন্দাস ভ্যালি। আমরা প্যালেসের পিছনের দিকে সিঁড়ি দিয়ে আরো উপরের দিকে উঠে এলাম। এই প্রাসাদ আনুমানিক 1655 সালে লাদাখের রাজা দেলদেন নামগিয়াল তার পিতা সেঙ্গে নামগিয়ালের স্মৃতিতে তৈরি করেন। তবে তারও আগে 10ম শতকে লাচেন পালকিগণ এই পাহাড়ে প্রথম দুর্গ তৈরি করেছিলেন বলে জানা যায়। প্রতি বছর শেদুলো উৎসবে স্থানীয় মানুষ ও সন্ন্যাসীদের ভিড়ে জায়গাটা উৎসবমুখর হয়ে ওঠে। ওই ওপরে প্যালেসের প্রাচীন বা মূল অংশ। প্রাচীন এই প্রাসাদ আজ অনেকটাই ধ্বংসাবশেষ। পুরনো রাজপ্রাসাদে যাওয়া সাধারণের জন্য বারণ। এবার যাচ্ছি রাজপ্রাসাদের ভেতরে মনেস্ট্রির দিকে। মনেস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি বারণ। প্রাসাদ দেখে নিচে নেমে এলাম। দূর থেকে সে প্যালেসকে দেখে কেন জানি না সোনার কেল্লার কথা মনে পড়ছিল আমার। সে প্যালেসের উল্টো দিকে ফুড প্লাজা আছে, সেখানে লাঞ্চ করার অনেক অপশন পাওয়া যায়। আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন আর শেষে স্টিমড ও ফ্রাইড মাটন মোমো নিয়েছিলাম। যারা মাটন লাভার এখানে মাটন মোমো অবশ্যই ট্রাই করবেন। লাঞ্চ সেরে চলে এলাম লের শান্তিস্তূপ দেখতে। 1991 সালে জাপানের বৌদ্ধ ভিক্ষু নাকামারু ও লাদাখের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এটি নির্মিত হয়। উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। স্তূপের সামনে বিশাল বড় চাতাল, অনেক বসার জায়গাও আছে সেখানে। এখান থেকে একদিকে পুরো লে শহর, অন্যদিকে স্টক পর্বতমালার সারি দেখা যায়। সূর্যাস্তের সময় এই দৃশ্য যেন আরো মায়াবী হয়ে ওঠে।
সাদা স্তূপের গায়ে সোনালী আলো পড়ে পুরো পরিবেশে এক অন্যরকম আবহ তৈরি হয়। স্তূপটির ওপরের অংশে রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি, আর নিচের অংশে বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ফুটিয়ে তোলা সুন্দর রিলিফ প্যানেলের মাধ্যমে। লে শহরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হল অফ ফেম। এখানে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও সাধারণ লাদাকি জনজাতির জীবনশৈলী খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভেতরে ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড, তাই সেসব ক্যামেরায় তুলে ধরতে পারিনি। সাইট সিইং দেখে ফিরেই চলে এলাম ম্যাল রোডে। বেশ বড় সবজি বাজার বসেছে। আজ প্রধান উদ্দেশ্য লাদাকি কুইজিন ট্রাই করা, সাথে কিছু শপিং। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম দ্য তিব্বেতান কিচেনে ওদের ট্রাউট ফিশের প্রিপারেশন ট্রাই করব। এখানে আউটডোর ইনডোর দু ধরনের বসার ব্যবস্থা আছে। ট্রাউট ফিশ শেষ হয়ে গেছিল, আউটডোরও ফুল, তাই ইনডোরে বসেই মাটন রিব ফ্রাই ও মাটন শাপটা অর্ডার করলাম। সবকটা পদই বেশ ভালো খেতে, মাটন রিব ফ্রাইটা বেস্ট। খাওয়া দাওয়া ও শপিং সেরে হোটেলে ফিরছি, হঠাৎ দেখি ম্যাল রোডে স্থানীয় মানুষদের উৎসব চলছে। সেই সময় লেতে দলাই লামা এসেছিলেন, সেই উপলক্ষে এই উৎসব। এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম। এরপর একটু কেনাকাটা করে হোটেলে ফিরে এলাম। আজ আমাদের গ্রুপের এক ক্ষুদে সদস্যের জন্মদিন। আমাদের ট্যুর কোঅর্ডিনেটর সুপ্রিয়দা নিজের হাতেই পঞ্চব্যঞ্জন রেঁধেছেন সেই উপলক্ষে। লে শহরে বসে বাঙালির প্রিয় আলু পোস্ত আর আলু দিয়ে মাটনের লাল ঝোল উদরস্থ করে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। লের প্রতিটা মুহূর্ত আমাদের নতুন করে অবাক করেছে। ইতিহাস, বৌদ্ধ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এই শহর আমাদের মনে এক বিশেষ জায়গা করে নিল। কিন্তু আমাদের লাদাখ অভিযান এখনো বাকি। এবার লে ছেড়ে আমরা যাব নুব্রা, যেখানে মরুভূমি আর তুষার ঢাকা পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে থাকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে বালিয়াড়ি, দুকুজওয়ালা উট, প্রাচীন মঠ, ছোট ছোট গ্রাম আর অনেক অজানা গল্প। সবকিছু নিয়েই দেখা হচ্ছে পরের পর্বে।